দৃশ্যটি লেবাননের নাবাতিহ শহরের। ছাদ খোলা গাড়ি থেকে ভিক্টরি সাইন বা জয়ের চিহ্ন দেখানো হাস্যোজ্জ্বল শিশুটির বয়স বড়জোর 9 বা 10। চালকের আসনে বসা মায়ের সাথে ঘুরছে বীরের বেশে, যেন কোনো প্রতিযোগিতা জিতে ফিরেছে। অথচ এই উচ্ছ্বাসের নেপথ্যে রয়েছে ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ থেকে সাময়িক মুক্তির সুখবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনাদের মধ্যে প্রায় 2 মাসের পাল্টাপাল্টি হামলা বন্ধে শুক্রবার ভোরে শুরু হয়েছে 10 দিনের যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরপরই লেবাননের রাস্তায় শুরু হয় মুক্তির উদযাপন। এ সময় ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধের লড়াইয়ে শহীদদের স্মরণ করেন অনেকে। এই স্বস্তির মধ্যেও অনেকের মনে উকি দিচ্ছে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ। যুদ্ধবিরতিতে আমরা খুশি, যুদ্ধে শহীদদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। তাদের জন্য আজকের এই দিনটি এসেছে। তবে আমরা চাই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হোক, না হলে যুদ্ধবিরতি টিকবে না। মনে হয় না এই যুদ্ধবিরতি টিকবে, কারণ হিজবুল্লাহর পক্ষে অস্ত্র সমর্পণ করা অসম্ভব, আর ইসরায়েলিদের উপরেও আর কোনো আস্থা নেই। তারা হয়তো কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি মানবে, কিন্তু কয়েক মাস পরেই আবার যুদ্ধ শুরু হবে। সাধারণ লেবানিজদের আশঙ্কা যে অমূলক নয় তা যুদ্ধবিরতি শুরুর প্রথম ঘণ্টায় দেখিয়ে দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকরের 1 ঘণ্টা যেতে না যেতেই লেবাননের একাধিক গ্রামে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এক্স হ্যান্ডেলে এই অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী। অবশ্য হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে পাল্টা হামলার জবাব দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, 10 দিনের যুদ্ধবিরতি কি আদৌ টিকবে? লেবাননে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মোড়লগিরিতে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ ইসরায়েলি আর লেবাননে অবস্থানরত সেনাদের মধ্যে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটাভুটির কথা থাকলেও আগেভাগেই ঘোষণা দিয়ে দেন ট্রাম্প, যা ইসরায়েলের সরকারকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। তাছাড়া ইসরায়েল হিজবুল্লাহকে যুদ্ধবিরতির আওতার বাইরে রাখতে চাইলেও তাতে বাধ সেধেছেন ট্রাম্প। হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে আশ্বাস দিয়ে গোষ্ঠীটির অবকাঠামোগুলোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আগ বাড়িয়ে ট্রাম্পের একাধিক সিদ্ধান্ত ঘোষণায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিপরিষদেও। অবশ্য এতে পরোয়া নেই মার্কিন প্রেসিডেন্টের, বরং লেবানন নিয়ে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট 10টি যুদ্ধ বন্ধের বিরল কৃতিত্ব দাবি করেছেন। এখানেই শেষ নয়, ইরানের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন বলে মন্তব্য করেছেন তিনি। তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করা সহ চুক্তির সিংহভাগ শর্ত ইরান মেনে নিয়েছে বলেও দাবি ট্রাম্পের। আমাদের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখা। আমরা এখন সেই পর্যায়ে আছি। তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি হয়েছে। তারা প্রায় সবকিছুতেই রাজি আছে। যদি তারা আলোচনার টেবিলে আসে, আমরা ব্যাপারটা মিটিয়ে ফেলব। ইরানের সাথে শান্তি চুক্তি সই হলে সে সময় পাকিস্তান সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন ট্রাম্প। এমন অবস্থায় মধ্যস্থতাকারী হওয়ার সুযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে মিত্রতার সম্পর্ক আরও পাকাপোক্ত করার জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন করতে এরই মধ্যে সৌদি আরব, কাতার ও তুরস্কের সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে তেহরানে গিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শান্তি চুক্তি নিয়ে ক্রমেই বাড়তে থাকা আশাবাদের মধ্যে ভিন্ন সুর মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে আবারও হামলা চালাতে প্রস্তুত আছে আমেরিকান সেনারা। চুক্তিতে রাজি না হলে আবারও হামলা হবে। হুঁশিয়ারি এসেছে ইরানে মার্কিন নৌ অবরোধ নিয়েও। হরমুজ প্রণালীতে চলাচলকারী ইরানি জাহাজের পাশাপাশি ইরানের তেলবাহী যে কোনো জাহাজে হামলার হুমকি দিয়েছেন মার্কিন জেনারেল ড্যান কেইন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
মধ্যপ্রাচ্যে ইরান যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিল, সারা বিশ্বের মানুষের মনে তখন প্রশ্ন, পেট্রোল পাম্পে তেলের দাম কি আগের জায়গায় ফিরবে? অচিরেই কি স্বাভাবিক হয়ে যাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতি? উত্তরটা হচ্ছে না, আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ইরানের যুদ্ধ এখনই থেমে গেলেও বৈশ্বিক অর্থনীতির ক্ষত সারতে সময় লাগবে মাসের পর মাস, এমনকি লেগে যেতে পারে বছরের পর বছর। সমঝোতা কিংবা সংঘাত সমাপ্ত হলে তখন থেকে শুরু হবে জমে ওঠা সংকটের বিশাল পাহাড় টপকানোর শুরু। সেক্ষেত্রে যুদ্ধ সহসাই থেমে গেলে হুট করে কি কমবে জ্বালানির দাম? যুদ্ধ পরবর্তী সংকটের প্রথম বড় পরীক্ষা হবে সমুদ্রপথের দীর্ঘ জট। হরমুজ প্রণালীতে এখন 128টির মতো বিশাল তেলবাহী জাহাজ আটকে আছে। এই ধরনের জাহাজগুলো সাধারণত সাইকেলের গতিতে চলে, ফলে সংঘাতের কারণে তৈরি জট ছাড়াতেই লেগে যাবে কয়েক মাস। চলমান জট না কাটলে নতুন করে খালি জাহাজও হরমুজ হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বন্দরে ঢুকতে পারবে না, ফলে নতুন তেলও বাজারে আসবে না। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীর নৌপথ আগের মতো স্বাভাবিক হতে অন্তত 3 মাস সময় লেগে যাবে। চলমান পরিস্থিতিতে আরেকটি বড় সংকট হবে তেলের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফেরানো। বিষয়টি কোনো বৈদ্যুতিক সুইচের মতো সহজেই কাজ করে না। যুদ্ধের সময় বন্ধ রাখা হয়েছিল মধ্যপ্রাচ্যের তেলের খনিগুলো। এখন হুট করে তেল পাম্প চালু করলে মাটির নিচের তেলের স্তর ধসে যেতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে বাড়াতে হবে তেলের উৎপাদন। এর পাশাপাশি মেরামত করতে হবে যুদ্ধে ধ্বংস হওয়া বিভিন্ন অবকাঠামো। অনেক রিফাইনারি বা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বোমার আঘাতে। সেগুলো ঠিক করে পরিপূর্ণ কার্যক্ষমতায় আনতে লেগে যাবে কয়েক বছর। আন্তর্জাতিক জ্বালানি বাজারের ব্যবসায়ীরা এখনও খুব একটা আশাবাদী নন। তেলের বাজারে দাম নির্ধারিত হয় মূলত ক্রেডিবিলিটি বা বিশ্বাস, রাজনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থার উপর। যুদ্ধের মধ্যে বারংবার শান্তির সম্ভাবনা তৈরি হয়েও এখনও আসেনি কোনো রকম সফলতা। শান্তি নিয়ে সন্দেহ থাকায় ব্যবসায়ীরা এখনও তেলের দাম বাড়িয়ে রেখেছেন। অন্যদিকে বিমা কোম্পানিগুলোও তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে দাবি করছে চড়া প্রিমিয়াম। যতক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালীতে সি মাইন বা ইরানি হামলার ভয় কাটছে না, ততক্ষণ পর্যন্ত নিরবচ্ছিন্ন হবে না তেলের সরবরাহ। ইরান যুদ্ধের কারণে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হল অর্থনৈতিক সামর্থ্যে টান পড়া। যুদ্ধের আগে তেলের দাম যেখানে ছিল 2029 বা 2030 সালের পূর্বে, সেই দাম আগের মতো হওয়ার কোনো আশা দেখছেন না বাজার বিশ্লেষকেরা। ফলে যুদ্ধের দামামা থেমে গেলেও তেলের বাজারে অস্থিরতা কাটতে লাগবে দীর্ঘ সময়। তাই আপাতত যুদ্ধ বন্ধের খবর এলেও জ্বালানি তেলের সাশ্রয়ী মূল্যের জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে জটিল টানাপোড়েনের মধ্যে এবার বুলেট নয়, যেন কামান দাগালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেছেন, ট্রাম্প ইরানের পারমাণবিক অধিকার নিয়ে সিদ্ধান্ত নেয়ার কে? প্রশ্ন ছুড়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, কি অপরাধে একটি জাতির পারমাণবিক অধিকার কেড়ে নিতে চান ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার নেই, কিন্তু ইরানের অপরাধ কি সেটা নিয়ে কিছুই বললেন না। আমার প্রশ্ন, ট্রাম্প এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কে? উত্তরটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেননি বা দিতে পারেননি। রবিবার এক বৈঠকে এমন প্রশ্ন রাখার পরপর উত্তরটা ইরানের প্রেসিডেন্ট নিজেই দিয়ে দিলেন। স্পষ্ট বললেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, কোনো দেশে আক্রমণও করেনি। আপনারা জানেন, আমরা কোনো যুদ্ধ করিনি, এমনকি কারো ওপর আক্রমণও করিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে আত্মরক্ষা করেছি। ইরান তো কোনো জাতির অধিকারে হস্তক্ষেপ করে না, তাহলে কেন ইরানের অধিকার নিয়ে এত কথা বলে যুক্তরাষ্ট্র? ইতিহাসকে সাক্ষী রেখে ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান জাতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দেশ যদি আইন ভেঙে থাকে, অন্যায়ভাবে যুদ্ধ শুরু করে থাকে, তবে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শাস্তি হলে তাদের হওয়া উচিত। এদিকে মার্কিন নৌ অবরোধের জেরে রবিবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে দেয়নি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে বতসোয়ানা এবং অ্যাঙ্গোলার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। মার্কিন নৌ অবরোধকে মার্কিন প্রশাসনের বোকামি বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগির গালিবাফ। কেননা এতে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ করে দিয়েছে তেহরান। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,
হরমুজ প্রণালী নিয়ে ইরানের ব্ল্যাকমেইল মেনে নেওয়া হবে না। হরমুজ প্রণালীর পর ইয়েমেন উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে হুতি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে হুতি সরকারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজি লিখেন, হুতি বাহিনী যদি বাব আল মানদেব বন্ধের সিদ্ধান্ত নেয় তাহলে আসমান জমিনের কোনো শক্তি তা খুলতে পারবে না। এই পরিস্থিতিতে লোহিত সাগরে সামরিক প্রস্তুতি জোরদার করেছে মার্কিন প্রশাসন। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন বলছে যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা একটি ইয়েলো লাইন স্থাপন করেছে, আর সেটি অক্ষত রাখতেই টহল কার্যক্রম বহাল রেখেছে ইসরায়েল। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুদ্ধ, ধ্বংস আর রক্তপাত ছেড়ে শান্তির পথে যাত্রার দ্বিতীয় দফা বৈঠকের আয়োজন যখন চূড়ান্ত, মার্কিন অগ্রবর্তী দলের উপস্থিতিতে পাকিস্তানের ইসলামাবাদে টান টান উত্তেজনা, ঠিক তখন আলোচনায় না থাকার ঘোষণা দিল ইরান। সংবাদ সম্মেলন করে বৈঠকে অনীহার একাধিক কারণও জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘোষণার আগেই যুক্তরাষ্ট্র আর ইরানের একাধিক পাল্টাপাল্টি পদক্ষেপ আর অভিযোগে জমেছে আলোচনা বয়কটের একাধিক যৌক্তিক অজুহাত। তাহলে কি কূটনীতি ছেড়ে আবার অস্ত্রের ভাষায় কথা বলার প্রস্তুতি সেরে ফেলেছে ওয়াশিংটন আর তেহরান? যুক্তরাষ্ট্র অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, আর এই শিক্ষা না নেওয়া কখনোই ভালো ফল আনবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করতে চায়, আমাদের সশস্ত্র বাহিনী সে অনুযায়ী জবাব দেবে। ইরানকে দ্বিতীয় দফা আলোচনার টেবিলে আনতে বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রেখেছে মধ্যস্থতাকারী পাকিস্তান। এমনকি চোখে পড়ছে যুক্তরাষ্ট্রের তোড়জোড়ও। শুরুতে না করলেও শেষমেশ ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবারের মতোই তাকে সঙ্গ দেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সদিচ্ছার এমন খোলামেলা বার্তা দিলেও কাজকর্মে ফুটে উঠছে বিপরীত দৃশ্য। ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে কূটনৈতিক সমাধানের আবহ যখন তৈরি হচ্ছে, ঠিক তখন ওমান উপসাগরে ঝটিকা অভিযানে গুলিবর্ষণ করে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। ওই জাহাজটি 6 ঘন্টা ধরে অনুসরণ আর মেরিন সেনাদের অভিযানের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, সেন্টকম। তুস্কা নামের জাহাজটি চীন থেকে ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এটি স্বীকারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বলেছেন, শান্তি আলোচনায় সমাধানের পথে বাধা তৈরি করবে এই ঘটনা। জাহাজ জব্দের ঘটনায় প্রতিশোধের হুঁশিয়ারির 24 ঘন্টা না যেতেই পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ড্রোন হামলা হয়েছে। জলদস্যুর মতো কার্যক্রম বন্ধ করে মার্কিন অবরোধ দ্রুত তুলে নেয়ার আহ্বান জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র 2 দিন আগে ইসলামাবাদ সংলাপ নিয়ে সৃষ্ট অচলাবস্থায় আবারও পাল্টাপাল্টি হামলা শুরুর ভয় জাগাচ্ছে। পরিস্থিতি এমন যে শান্তি আলোচনায় ইরানের থাকা না থাকাই বলে দেবে সংকটের বিস্তার হবে না সমাধান। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি। অন্যদিকে ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে নতুন যুদ্ধবিরতি বা আলোচনার সম্ভাবনা। ফলে আবারও মুখোমুখি অবস্থানের দিকে এগোচ্ছে দুই দেশ। মধ্যপ্রাচ্যের আকাশে বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। একে অপরকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই বলছে তারা নতুন দফার যুদ্ধের জন্য প্রস্তুত। দুই দেশের এই মুখোমুখি অবস্থান পাকিস্তানে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসার সম্ভাবনাকে চরম অনিশ্চয়তায় ফেলেছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করার পর ইরান আলোচনায় না বসার হুমকি দিয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ যাত্রায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। একই সাথে ইরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। ফলে দেখা দিয়েছে অচলাবস্থা।
পিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয় তাহলে তারপর ইরানের ওপর মুহুর্মুহু বোমা পড়তে শুরু করবে। তেহরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, সেক্ষেত্রে ইরান এমন সমস্যার সম্মুখীন হবে যা এর আগে কখনো দেখেনি। অপরপক্ষে ইরান বলছে, নৌ অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকেই ইরানের জন্য আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবফ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, হুমকির মুখে আমরা কোনো আলোচনা মেনে নেব না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে নতুন নতুন চমক দেখানোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরানের হাতে নতুন কার্ড আছে। গত 2 সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে এসব কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের ভাষা এবং চলমান নৌ অবরোধ 2 দেশের মধ্যে আলোচনাকে সবচেয়ে বেশি হুমকির মুখে ফেলেছে। 2 পক্ষ একটি চুক্তির কাঠামো নিয়ে অনেকটাই একমত হয়েছিল, কিন্তু ট্রাম্প প্রকাশ্যে সবকিছু তার চাই বুলি আওড়ে কূটনৈতিক অগ্রগতিকে ভেস্তে দিচ্ছেন। এ জটিলতা এড়াতে মধ্যস্থতাকারী পাকিস্তান ট্রাম্পকে জনসম্মুখে কঠোর ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বলে ওয়াশিংটন পোস্টকে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন। কথা বলার ক্ষেত্রে তাকে সংযত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ইসলামাবাদের আলোচনাকে ইরান ও যুক্তরাষ্ট্র 2 দেশের জন্যই উইন উইন সিচুয়েশন হিসেবে উপস্থাপন করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দেয়া হচ্ছে। দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণেও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ট্রাম্পের উগ্র মেজাজি কথাবার্তাকে দায়ী করা হয়েছে। তার বক্তব্যে ধারাবাহিকতা নেই, বরং অনেক সময় পরস্পর বিরোধী বক্তব্য দেন তিনি। এতে আলোচনার পরিবেশ ধোঁয়াশাপূর্ণ হয়ে উঠছে বলে অভিমত বিশ্লেষকদের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাতাস ভারী হয়ে আছে এক অনিশ্চিত উত্তেজনায়। শহর জুড়ে জোরদার করা হয়েছে সশস্ত্র পুলিশের কড়া পাহারা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর উদ্দেশ্য সমঝোতার পথ তৈরি করা। তবে যুদ্ধরত পক্ষগুলো সংঘাত থামানোর বিষয়ে সায় দেবে কিনা সেটা নিয়ে রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। শান্তি আলোচনার দ্বিতীয় পর্ব ইসলামাবাদের সেরেনা হোটেলে হওয়ার কথা। এর জেরে নিরাপত্তার কড়াকড়িতে শহরের প্রাণকেন্দ্র ও আশেপাশের এলাকা একরকম জনশূন্য। স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে একই সাথে উৎকণ্ঠা ও প্রশ্ন, কোন দিকে মোড় নেবে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি? যুদ্ধবিরতির মাধ্যমে বর্তমান সমস্যার সমাধান সম্ভব নয়। যুদ্ধ শেষ পর্যন্ত সবার জন্যই ক্ষতি বয়ে আনে, এমনটাই মনে করেন অনেক পাকিস্তানি নাগরিক। স্থানীয়দের দাবি, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে এশিয়া মহাদেশ সহ পুরো বিশ্বের উপরই নেমে আসছে বড় ধরনের বিপর্যয়। আলোচনা ছাড়া কোনো সমাধান নেই। পরিস্থিতি যেমনই হোক, যুদ্ধ হোক বা বিবাদ, সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমেই এর সমাধান সম্ভব। শুধুমাত্র যুদ্ধবিরতি কোনো কাজের কিছু না, এটি সমস্যাকে আরো লম্বা করে। শেষ পর্যন্ত এর পরিণামে প্রত্যেকেরই ক্ষতি হয়, বিশেষ করে ভুগতে হয় এশিয়ার দেশগুলোকে। ইসলামাবাদে বসবাসরত 65 বছর বয়সী মুশতাক আব্বাসির মতো একই মত আরও অনেকের। তাদের দাবি, দ্বিপক্ষীয় সংলাপ থেকেই চূড়ান্ত সমাধান বেরিয়ে আসতে পারে, আর সে কারণে আলোচনায় বসার প্রতি জোর দিচ্ছেন তারা। পাকিস্তানিদের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয় যে বিশ্ব শান্তির জন্য আমাদের দেশ থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের সরকার, সেনাপ্রধান এবং আমাদের পুরো নেতৃত্ব এই উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আমেরিকা ও ইরানকে পাকিস্তানে একত্রিত করা একসময় অসম্ভব মনে হয়েছিল। আমাদের প্রিয় দেশের নেতাদের মাধ্যমে সেটা সম্ভব হয়েছে। বিশ্বযুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকিতে থাকা এই যুদ্ধ থামাতে ইনশাআল্লাহ আমাদের সরকার সক্ষম হবে। পাকিস্তান সরকার বর্তমানে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার সংঘাত থামানোর চেষ্টায় পালন করছে মধ্যস্থতাকারীর ভূমিকা। স্থানীয়রা আশাবাদী পাক সরকার শেষ পর্যন্ত এই যুদ্ধ থামাতে পারবে। আলোচনা হওয়া উচিত, উভয় দেশেরই একসাথে বসে কথা বলা দরকার।
বিশেষ করে যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি বাড়ছে এবং সামগ্রিক পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতিমধ্যে থমকে গেছে ব্যবসা বাণিজ্য। ট্রাম্পকেও আলোচনা আরও সহজ করার ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। উভয় পক্ষকে অবশ্যই একত্রে বসতে হবে, এক পক্ষকে অপর পক্ষের মুখোমুখি হতে হবে এবং সংলাপে যুক্ত হতে হবে। আলোচনার আসলে বিকল্প নেই, কারণ এটি ছাড়া পরিস্থিতির সমাধান হবে না। গত 2 মাস ধরে ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধে প্রাণহানি হয়েছে হাজার হাজার মানুষের। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বৈশ্বিক তেল সরবরাহ। ফলে বড় ধরনের ধাক্কা খেয়েছে আন্তর্জাতিক অর্থনীতি। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে পুরো বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে, কারণ এখান থেকেই নির্ধারিত হতে পারে শান্তি কিংবা পরবর্তী সংঘাতের গতিপথ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের 43তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুঁড়ে মারার এই দৃশ্য তোলপাড় ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। 2008 সালের ডিসেম্বরে ইরাকে বুশের বিদায়ী সফরে এই কাণ্ড ঘটিয়েছিলেন সাংবাদিক আল জাইদি। সেই ঘটনাই প্রমাণ করে দিয়েছিল সাধারণ মুসলিমরা বুশের কর্মকাণ্ডে কতটা ক্ষুব্ধ ছিলেন। কিন্তু সেই বুশও ইরানে হামলা করার সাহস দেখাননি। শুধু বুশ নন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় বারাক ওবামা এবং জো বাইডেনকেও ইরানে হামলার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কেউই রাজি হননি। তবে একমাত্র ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প, যিনি ইসরায়েলের সাথে যৌথভাবে হামলার সম্মতি দিয়েছেন। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। MSNBC এর জনপ্রিয় অনুষ্ঠান দ্য ব্রিফিং উইথ জেন পাকিতে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন বক্তব্য দেন কেরি। 11 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। সাক্ষাৎকারে কেরি বলেন, বারাক ওবামা না বলেছেন, জর্জ ডব্লিউ বুশ না বলেছেন, জো বাইডেনও না বলেছেন। আমি নিজে সেই আলোচনায় উপস্থিত ছিলাম। তার মতে আগের মার্কিন প্রেসিডেন্টরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেননি, কারণ তারা শান্তিপূর্ণ সমাধানের সব পথ শেষ হয়ে গেছে এমনটা মনে করেননি। কেরি আরও বলেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। জনগণকে বিভ্রান্ত করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার ভাষায়, মানুষকে ভুল তথ্য দিয়ে তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে পাঠাতে বলা ঠিক নয়। যেখানে অন্য মার্কিন প্রেসিডেন্টরা ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পরিণতি বুঝতে পেরে পিছু হটেছিলেন, সেখানে ট্রাম্প ঠিকই সেই সাহস দেখিয়েছেন। আর এর পেছনে ট্রাম্প এবং নেতানিয়াহুর গভীর বন্ধুত্বকেও দায়ী করছেন অনেকে। নেতানিয়াহু যখন 1980-র দশকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কে ছিলেন, তখন থেকেই ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত পরিচয় গড়ে ওঠে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর পরিবারের সুসম্পর্ক ছিল। 1996 সালে নেতানিয়াহু প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সাথে তার সম্পর্ক আরও গভীর হতে থাকে। 2012 সালে ট্রাম্প যখন একজন সাধারণ নাগরিক ও ব্যবসায়ী ছিলেন, তখন তিনি একটি ভিডিওর মাধ্যমে নেতানিয়াহুর পুনর্নির্বাচনের জন্য জোরালো সমর্থন জানিয়েছিলেন। দুজনেই রাজনৈতিকভাবে দক্ষিণপন্থী এবং জাতীয়তাবাদী ধারার অনুসারী। ইরান ইস্যুর ক্ষেত্রেও তাদের চিন্তা চেতনা অনেকটা একই। ফলে অন্যান্য মার্কিন প্রেসিডেন্টরা যা করতে দ্বিধাবোধ করেছেন, ট্রাম্প তা অনায়াসেই করেছেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তর, গোলান হাইটসে ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেওয়া এবং পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার মতো কঠিন কাজগুলো সম্পন্ন করেছেন ট্রাম্প, যেগুলো ছিল নেতানিয়াহুর দীর্ঘদিনের দাবি। আর এজন্যই হয়তো ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলের পাওয়া সর্বকালের সেরা বন্ধু হিসেবে অভিহিত করেছেন নেতানিয়াহু। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন।